আপনি যদি ট্রেনে ডুয়ার্স ভ্রমণ করতে চান তবে সবচেয়ে সুবিধাজনক অপশানটি হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্রেন প্রতিদিন রাত 8:30 শিয়ালদা স্টেশন থেকে রওনা হয় এবং 9:10 ম্যাল জংশন স্টেশনে এসে পৌঁছয়। ডুয়ার্সে পৌঁছানোর এটি একটি আদর্শ উপায়। এছাড়াও আপনি এনজিপি স্টেশন থেকে পৌঁছে যেতে পারেন। শিয়ালদা স্টেশন থেকে অনেকগুলি ট্রেন এনজিপি স্টেশনে যায়, যেমন দার্জিলিং এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস এবং তিস্তা তোরসা এক্সপ্রেস। এছাড়াও হাওড়া স্টেশন থেকে বেশ কিছু ট্রেন ছাড়ে। এইগুলির নাম আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যাওয়ার সবথেকে বড় সুবিধে হলো সিনিক বিউটি। এনজিপির পর থেকে চারপাশের পরিবেশটা পুরোটাই পাল্টে যায়। গভীর জঙ্গল, নদী, পাহাড়, বেশ কিছু টানেলস এবং চা বাগানের মধ্যে দিয়ে ছুটে চলে এই ট্রেন। এনজিপি থেকে আলিপুর যাওয়ার সময় বেশ কিছু ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হয় এই ট্রেনকে। এগুলি হলো সেবক ফরেস্ট, চম্পাসারি ফরেস্ট, চাকলং ফরেস্ট এবং গোলা ফরেস্ট। এই হলো সেবক স্টেশন। এই স্টেশনে রেলওয়ে তরফ থেকে একটি টানেল তৈরি করার প্রজেক্টের কাজ চলছে। এই প্রজেক্ট শেষ হলেই সেবক থেকে সোজা চলে যাওয়া যাবে সিকিমে। তিস্তা নদী। সেবক ফরেস্টের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এই তিস্তা নদী। সবুজে ঘেরা পাহাড় আর তার মাঝখান দিয়ে প্রবাহিত হওয়া এই নদীর রূপ অকল্পনীয়। দূরে যে ব্রিজটি দেখা যাচ্ছে সেটি হলো করোনেশন ব্রিজ। বাংলায় একে বাঘপুল বলে। এই ব্রিজ দার্জিলিং এবং জলপাইগুড়িকে কানেক্ট করে। বারো ঘন্টা জার্নি করার পর অবশেষে সকাল 9:20 এসে পৌঁছালাম মাল জংশন স্টেশনে। সোমজিৎ ভট্টাচার্য আমাদের ট্যুর অর্গানাইজার। সোমজিৎ একজন ইউটিউবার। এখন বাংলায় যত পুরনো ইউটিউবার আছেন তাদের মধ্যে তিনি অন্যতম। উনি ওনার চ্যানেলের সাবস্ক্রাইবারদের নিয়ে মাঝে মাঝে ট্যুর অর্গানাইজ করে থাকেন। এই নিয়ে আমি দুবার সোমজিতের সঙ্গে ট্যুর করছি। ওনার সঙ্গে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা। এখানে গাড়ির অ্যাভেলেবিলিটি খুব একটা ভালো না, তাই আপনি যে রিসর্ট বা হোটেলে থাকছেন সেখানেই বলে রাখুন, তারাই গাড়ি পাঠিয়ে দেবে। নীল আকাশের নিচে দাঁড়িয়ে থাকা পাহাড়, তার উপর ভেসে থাকা এক টুকরো সাদা মেঘ, প্রকৃতির অদ্ভুত এই সৌন্দর্যকে সঙ্গে করে নিয়ে চললাম রিসর্টের উদ্দেশ্যে। ম্যাল জংশন স্টেশন থেকে আমাদের রিসর্টের যেতে সময় লাগে 25 থেকে 30 মিনিট। গাড়িতে যাওয়ার সময় গরুমারা জঙ্গলের ওপর দিয়ে যেতে হয়। এত সবুজ ঘন জঙ্গল আমি আগে কখনো দেখিনি, তাই গাড়িতে যেতে যেতে বাইরের দৃশ্য বেশ ভালোই এনজয় করছিলাম। রিসর্টে আসতেই হাতে পেলাম ওয়েলকাম ড্রিঙ্কস। এক গ্লাস ঠান্ডা শরবতে গলাটা ভিজিয়ে নিয়ে রিসর্টের চারপাশটা দেখে নিলাম। রিসর্ট এডিবি ক্যানভাস। এই রিসর্টের প্রিমিসেসটা বেশ বড় সড়ো। দুটি টাওয়ারের মাঝে একটি স্কাই ওয়াক আছে। প্রতিটি টাওয়ারে রয়েছে অনেকগুলো রুম। এই রিসর্টে দুটো সুইমিং পুল আছে, বেশ নিট অ্যান্ড ক্লিন। কটেজের মাঝখানে এই সুইমিং পুলগুলো অবস্থিত। এখানে টোটাল 4টে কটেজ আছে। আমাদের রুমটি ছিল ট্রিপল বেডরুম। রুমে ঢুকেই ডান দিকে ছিল একটি বড়সড় আয়না, একটি কেটলি যেখানে চা গরম করা যায়। বাথরুমটা বেশ স্পেসিয়াস এবং নিট অ্যান্ড ক্লিন। এই বাথরুমে একটি বেসিন ছিল, বেসিনের পাশে একটা বড়সড় আয়না, তার পাশে হ্যান্ড ওয়াশ। বাথরুমে একটি গিজার ছিল। টয়লেটটাও বেশ পরিষ্কার। 3 জনের 3টি টাওয়াল দেওয়া ছিল। এই রুমটি ছিল জঙ্গল ভিউ। এই রুমে ছিল একটি টেলিভিশন, 2 জন বসার জন্য বেতের চেয়ার, একটি এসি এবং 2টি ওয়াল ফ্যান। এই রুমের সঙ্গে অ্যাটাচ ছিল একটি বেশ বড়সড় বারান্দা।
বারান্দা থেকে পুরো রিসর্টের প্রিমিসেসটাই দেখা যায়। এই রুমের জানলা দিয়ে দেখা যায় এক টুকরো সবুজ জঙ্গল। যদি ভাগ্য ভালো থাকে তাহলে এই জানলা দিয়ে দেখা মিলবে ময়ূরের। আজ 3 নভেম্বর, আজকে আমাদের ট্রিপের দ্বিতীয় দিন। এখন চলেছি যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। গরুমারা জঙ্গলে অবস্থিত এই ওয়াচ টাওয়ার থেকে বন্য পশু দেখা যায়। এখন বাজে সকাল 6:30। সকালের অস্পষ্ট আলো জঙ্গলের এই রূপকে করে তুলেছে আরো রোমাঞ্চিত। পুরো রাস্তাটাই এলিফ্যান্ট করিডোর, যে কোনো সময় হাতি বেরিয়ে আসতে পারে। তাছাড়াও অন্যান্য বন্য জীবজন্তু ভয় তো আছেই, সেই জন্য এই রাস্তায় টোটো কিংবা পায়ে হাঁটা নিষিদ্ধ। গরুমারা ন্যাশনাল পার্ক 1895 সাল থেকে এই জঙ্গলকে রিজার্ভ ফরেস্ট হিসেবে গণ্য করা হয়। ভারতীয় গন্ডারের জনসংখ্যার বৃদ্ধির কারণে এই জঙ্গলকে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হিসাবে ঘোষণা করা হয়। 1992 সালে এটিকে গরুমারা ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করে। জঙ্গলটি কম বেশি 80 স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত। ওয়াচ টাওয়ারের এন্ট্রি ফি আছে। বিভিন্ন ওয়াচ টাওয়ারের এন্ট্রি ফি বিভিন্ন রকম। এই ফিজ আবার শিফটের উপর ডিপেন্ড করে। প্রত্যেকটা জিপসিতে একটি করে গাইড থাকবে এবং তারও একটা চার্জ আছে। জঙ্গলে এন্ট্রি করার জন্য এই জিপসিগুলোর চার্জ লাগে, যেটা আপনাকেই পে করতে হবে। এখানে আমি ডিটেলসে জঙ্গল ভিজিট করার সময়সূচি দিয়ে দিলাম। টিকিট বুকিং অনলাইন এবং অফলাইন দুভাবেই হয়। এখানে আমি দুটোরই ডিটেলস দিয়ে দিলাম। এখানে টিকিট দেখিয়ে এবং সিগনেচার করে তবে জঙ্গলে এন্ট্রি করা যায়। এই জঙ্গল বিভিন্ন পাখিদের আস্তানা। সকালে পাখিদের ডাক শুনতে খুব ভালো লাগছিল। সব রকম ফর্ম্যালিটিস মেনটেন করে এবার আমরা জঙ্গলে প্রবেশ করলাম। আমার বাঁ দিকে আছে বিস্তৃত চা বাগান, ডান দিকে আছে সবুজে ঢাকা ঘন অরণ্য। এটাই আমার প্রথম জঙ্গল সাফারি, তাই বেশ এক্সাইটেড লাগছিল। এই ধরনের পরিবেশে আমি আগে কখনো আসিনি। যে কোনো জঙ্গলে দুটো এরিয়া থাকে, একটা হলো বাফার এরিয়া আর একটা হলো কোর এরিয়া। যেখানে জঙ্গল আর বসতি একসঙ্গে সহাবস্থান করে সেটাকে বলা হয় বাফার এরিয়া। এখানে জঙ্গলের ঘনত্ব খুব কম থাকে। যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার বাফার এরিয়ার মধ্যে পড়ে। সকালের মিষ্টির আলোয় এই জঙ্গল হয়ে উঠেছে আরো প্রাণবন্ত। সুন্দর সকালে জঙ্গলের মাঝের এই অভিজ্ঞতা কখনো ভুলবার নয়। এই জঙ্গলে শাল গাছের আধিক্য সব থেকে বেশি। এই গাছ এখানে 35 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এছাড়াও এখানে আরও অনেক বন্য ফুলের গাছ দেখা যায়। এটা হলো রাইনো পয়েন্ট। এটাও একটা ভিউ পয়েন্ট। যাত্রাপ্রসাদ থেকে ফেরার সময় এখানে আসব। এই জঙ্গলে হাতি, গন্ডার, ইন্ডিয়ান বাইসন, চিতল এবং সাম্বার হরিণের দেখার সম্ভাবনা সবথেকে বেশি।
যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। গরুমারা জঙ্গলের এটাই সবথেকে পুরনো ওয়াচ টাওয়ার। এখানে গন্ডার দেখার সম্ভাবনা সবথেকে বেশি। এছাড়া ইন্ডিয়ান বাইসন, হরিণ, বন্য শুয়োরের দেখা পাওয়া যায়। বন দপ্তরের একটি কুনকি হাতির নাম ছিল যাত্রাপ্রসাদ। তার নাম অনুসারেই এই ওয়াচ টাওয়ারটির নাম করা হয় যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। এখানে দুটো সল্ট লেক আছে। এই সল্ট খাওয়ার জন্য পশুরা আসে এখানে। নিচে একটি জলধারা আছে যার নাম ইনডং ঝোড়া। এটা মূর্তি নদী থেকে আসছে। এখানে একটা গন্ডার ছিল, কিন্তু অনেক দূরে থাকায় ক্যামেরাবন্দি করা সম্ভব হয়নি। তবে একটা ময়ূরকে ক্যামেরাবন্দি করতে সক্ষম হয়েছিলাম। রাইনো পয়েন্ট এর জন্য আলাদাভাবে বুক করতে হয় না। যাত্রাপ্রসাদ ওয়াচ সাফারির সঙ্গে এটি যুক্ত থাকে। এখানে কুনকি হাতিদের ক্যাম্পাস আছে। এই রাইনো পয়েন্ট থেকেও গন্ডার দেখার সম্ভাবনা সবথেকে বেশি। যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের মতো এখানেও দুটি সল্ট লেক আছে। এই সল্ট খেতে পশুরা জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসে। এখানে থাকার জন্য একটি বাংলোও আছে, গরুমারা ফরেস্ট রেস্ট হাউস। 110 বছর পুরনো এই রেস্ট হাউস, তবে এটা সম্ভবত এখন আর বুক করা যায় না। এই কুনকি হাতিটা বন দপ্তরের কর্মীদের সাথে জঙ্গল থেকে ফিরছিল। এই সাফারিতে দেখা মিলবে অজস্র ময়ূরের। রাইনো পয়েন্টের বাইরেও দেখতে পেলাম একটি ময়ূর। শীতের সকালে হালকা রোদে নিজের মতো করে বেশ ঘুরে বেড়াচ্ছে। যাত্রাপ্রসাদ ওয়াচ সাফারি সেরে আমরা ফিরে গিয়েছিলাম রিসর্টে। সেখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন যাচ্ছি দলগাঁও ভিউ পয়েন্টের দিকে। এটি একটি অফবিট ডেস্টিনেশন। আমাদের রিসর্ট থেকে দলগাঁও ভিউ পয়েন্টের দূরত্ব প্রায় 55 থেকে 60 কিলোমিটার হবে। ডুয়ার্স মানেই চা বাগান, তাই গাড়ি হোক বা ট্রেন আপনাকে চা বাগানের পাশ দিয়ে যেতে হবে। দুপাশে চা বাগান রেখে আমরাও চললাম উপরের দিকে। ছোট্ট একটা নদী, তার পাশে সবুজ বিস্তৃত প্রাঙ্গণ, যার শেষ প্রান্তে আকাশ ছোঁয়া পাহাড় দেখে বুঝলাম এবার আমরা পাহাড়ে উঠতে চলেছি। কখনো মেঘ, কখনো কুয়াশা, আবার কখনো ঝলমলে আকাশ। একমাত্র পাহাড়ের কোলে প্রকৃতির এই অপরূপ সুন্দর খেলা দেখতে পাওয়া যায়। এই অপরূপ সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। দলগাঁও ভিউ পয়েন্ট রঙ্গ ভিলেজের মধ্যে অবস্থিত। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সিংকোনা রিসর্ট প্রিমিসেসের একটি অংশ হলো এই দলগাঁও ভিউ পয়েন্ট। পায়ে হেঁটে রিসর্ট ক্রস করে এখানে আপনাকে আসতে হবে। এই রিসর্ট এখনও চালু হয়নি। এখানে একটি ছোট্ট টাওয়ার আছে যেখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়। দলগাঁও ভিউ পয়েন্ট ইন্দো ভুটান সীমান্তে অবস্থিত। দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে
সেগুলো ভুটানে অবস্থিত। এখান থেকে আপনি নাথুলা ফরেস্টও দেখতে পাবেন। পাহাড়ের নিচ দিয়ে যে নদীটি বয়ে যাচ্ছে সেটি জল ঢাকা। এক টুকরো মেঘের ফাঁকে উঁকি দিচ্ছে নীল আকাশ, তার নিচে উঁচু উঁচু পাহাড় ঢেকে রয়েছে সবুজ অরণ্যে। নীল, সবুজ, আলো, অন্ধকারে ঢাকা এই এক মায়াবী পরিবেশ, এ এক অন্য পৃথিবী। ঝালং ভিউ পয়েন্ট। দলগাঁও ভিউ পয়েন্ট থেকে নিচে নেমে এলে এই ভিউ পয়েন্ট দেখা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই ঝালং এবং দলগাঁও ভিউ পয়েন্ট। দলগাঁও ভিউ পয়েন্টের মতো ঝালং ভিউ পয়েন্টও খুব সুন্দর। দূরের সবুজ পাহাড় আর নিচ দিয়ে বয়ে চলা জলঢাকা নদীর উপর আলো ছায়ার প্রতিবিম্বর খেলা দেখতে বেশ ভালোই লাগছিল। এই জলাশয়টা আমার খুব ভালো লেগেছিল। যদি ডুয়ার্স ঘোরার প্ল্যান করেন তাহলে ঝালং এবং দলগাঁও ভিউ পয়েন্ট অবশ্যই দেখুন, কথা দিলাম ভালো লাগবে। এই ভিউ পয়েন্টের পাশেই আছে একটা চায়ের দোকান, সেখান থেকে এক কাপ গরম চায়ে চুমুক দিতে দিতে এনজয় করতে পারেন এই স্বর্গীয় পরিবেশ। এডিবি ক্যানভাসে রাতের অ্যাম্বিয়েন্সটা ছিল খুব সুন্দর। রিসর্ট প্রিমিসেসে লাইটিং ডেকোরেশনটাই ছিল দেখার মতো। কটেজের লাইটিংটা আমার বেশ ভালো লেগেছিল। সুইমিং পুলে লাইটিংটাও ছিল দেখার মতো, বেশ একটা রঙিন পরিবেশ। এখানে বসে অ্যাম্বিয়েন্সটা বেশ এনজয় করছিলাম। সন্ধ্যের সময় রিসর্টের তরফ থেকে বেশ কিছু ইভেন্ট অর্গানাইজ করা হয়েছিল। তার মধ্যে ছিল আদিবাসী নৃত্য বা ট্রাইবাল ড্যান্স এবং লোকাল ফোক সং বা লোকসঙ্গীত। রিসর্টের মাঠেই এই ইভেন্ট অর্গানাইজ করা হয়। স্ন্যাক্স আর গরম গরম কফির সঙ্গে ট্রাইবাল ড্যান্স, পরিবেশের মাধুর্যটাই ছিল অন্যরকম। ট্রাইবাল ড্যান্স এখানে একটা কমন ইভেন্ট, কম বেশি সব রিসর্টেই এই ইভেন্ট অর্গানাইজ করা হয়ে থাকে। সমগ্র ডুয়ার্স জুড়ে আদিবাসী সংখ্যা বেশি। এই ট্রাইবাল ডান্সকে এরা জীবিকা হিসাবে গণ্য করে।
আমাদের গ্রুপে বেশ কিছু মহিলাও জাস্ট মজা করার জন্য এই নাচে অংশগ্রহণ করেছিল। সেদিন এই মানুষটি গান গেয়ে পুরো সন্ধিটাই জমিয়ে দিয়েছিলেন। লোকসঙ্গীতের গলাটা অসাধারণ, তবে ওনার নামটা আমার জানা হয়নি। আপনারা চাইলে রিসর্টের ম্যানেজারের মাধ্যমে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। গোলে মালে দাঁড়াও রীত করোনা ওরে পীরিতি কাছালে রাছা ওরে পীরিতি কাছালে রাছা সেই আঠা লাগলে পড়ে গোলে মালে পীরিত করোনা গোলে মালে পীরিত করোনা যেমন চিটে গুড়ে পিঁপড়ে পড়লে ভোলা মোনা যেমন চিটে গুড়ে পিঁপড়ে পড়লে লড়তে চড়তে পারে না গোলে মালে পীরিত করোনা গোলে মালে পীরিত করোনা ওরে পীরিতি কাছালে রাছা ওরে পীরিতি কাছালে রাছা সেই আঠা লাগলে পড়ে ছাড়ে না গোলে মালে পীরিত করোনা গোলে মালে পীরিত করোনা। জন্মলগ্ন থেকেই জীবনের ক্যানভাসটা থাকে সাদা কালো। আনন্দের আস্বাদন পেতেই একটু একটু করে রঙের স্পর্শে রঙিন হয়ে ওঠে এই ক্যানভাস। তাই কিছুদিন আগেও অজানা অচেনা মানুষগুলো সব দ্বিধা সরিয়ে মেতে ওঠে আনন্দের আলিঙ্গনে, যা অনন্ত, যেখানে বয়সটা শুধুমাত্র একটা সংখ্যা।